রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। বঙ্গভবনের সামনে থেকে তিনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আশিক, শাহাবুদ্দিন কখন বঙ্গভবন ছাড়বেন আর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কখন যেতে পারেন, এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের। সারা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে বঙ্গভবনের সামনে রয়েছি এবং আপনারা আপনার মাধ্যমে এবং দর্শকরা ইতিমধ্যে জেনে গেছে যে আমাদের যে রাষ্ট্রপতি অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পু তিনি ইতিমধ্যে পদত্যাগ করেছেন এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে যে এখনও এই সাবেক যিনি রাষ্ট্রপতি অর্থাৎ সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি বঙ্গভবনে আছেন এবং তবে এখন পর্যন্ত আমরা আমাদের যে পরিস্থিতি পেছনে যদি একটু দেখাই যে সামনে বঙ্গভবনের সামনের যে নিরাপত্তার বলয় বা যে পরিমাণ নিরাপত্তার পরিস্থিতি থাকে প্রতিনিয়ত, সেই পরিমাণ নিরাপত্তার বলয় আসলে আমরা দেখছি না। তবে আমরা ধারণা করছি যে তিনি ভেতরে আছেন। তবে কিছু কিছু সূত্রে আমরা জানতে পেরেছি, অসমর্থিত কিছু সূত্রে, যে তিনি বঙ্গভবনে নেই, তিনি অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এমন খবরও আমরা পেয়েছি। যদিও সেটির আসলে নির্ভরযোগ্য কোনো সূত্র বা বঙ্গভবনের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। তবে এখানে মেজর হাফিজ অর্থাৎ যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি কিন্তু এখনো এই বঙ্গভবনে আসেননি। আমরা ধারণা করছি এবং অসমর্থিত সূত্রে যেগুলো জানতে পেরেছি যে অফিস শুরু হলো অর্থাৎ আগামী রোববার যখন অফিস কার্যক্রম শুরু হবে তিনি এই বঙ্গভবনে এসে তার অফিসিয়াল কার্যক্রম শুরু করবেন বলে আমরা তথ্য পেয়েছি। তাছাড়া এখন পর্যন্ত আমরা এই যে পদত্যাগপত্র জমা দেওয়ার পরে বঙ্গভবন থেকে শাহাবুদ্দিন চুপ্পু অর্থাৎ সদ্য সাবেক রাষ্ট্রপতি তার বের হয়ে যাওয়ার মতো কোনো চিত্র আমরা দেখিনি। আর এইখানকার যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার বাহিনীদের যে উপস্থিতি বা যে ধরনের ঢিলেঢালা ভাব, তাতে করে আসলে কোনোভাবেই মনে হচ্ছে না যে ভেতরে বঙ্গভবনের ভেতরে শাহাবুদ্দিন চুপ্পু আছেন অর্থাৎ সদ্য সাবেক রাষ্ট্রপতি তিনি ভেতরে আছেন। সেটি আসলে এখানকার সার্বিক পরিস্থিতি দেখেও মনে হচ্ছে না। আবার এখন পর্যন্ত রাষ্ট্রপতি ভবন বা অন্য কোনো জায়গা থেকে আসলে আমাদেরকে ওই অর্থে নিশ্চিত করে কিছু বলা হয়নি যে তিনি কোথায় আছেন। বিভিন্ন সূত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে, সে বিষয়টি এখন পর্যন্ত ওই অর্থে নিশ্চিত না। তবে আমরা যেমনটি সর্বশেষ জানতে পেরেছি যে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই কোনো আপডেট থাকলে আপনি সেটি জানাবেন। আমাদের পরবর্তী সংবাদ সংযোগে যুক্ত ছিল সহকর্মী আশিক মাহমুদ বঙ্গভবনের সামনে থেকে। আর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের সবশেষ তথ্য তিনি আমাদের জানাচ্ছিলেন। জুলাই গণহত্যায় সহযোগিতার দায়ে সদ্য বিদায়ী রাষ্ট্রপতির মোহাম্মদ শাহাবুদ্দিনের গ্রেফতার ও বিচার দাবি করেছে জামায়াত ইসলামী। রাষ্ট্রপতি পদত্যাগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এই দাবি জানান। এ সময় তিনি বলেন, দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে। কি কারণে পদত্যাগ করেছেন সে বিষয়ে কোনো আগ্রহ নেই জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় অনেকগুলো অঘটন ঘটেছে। বিশেষ করে জুলাই রিভলিউশনে এতগুলো মানুষের জীবন গিয়েছে, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসাবে তিনি কোনো দায়িত্ব পালন করেন নাই। শুধু নীরবতা না, জনগণ মনে করে যে তিনি এই অপকর্মের মদতদাতাও ছিলেন। এই গণহত্যার বিরুদ্ধে তিনি একটা শব্দ উচ্চারণ করেননি যে এটা থামাও, এটা বাণিজ্য, জনগণের উপর এটা জুলুম, এই ধরনের কোনো কথা আমরা তার মুখ থেকে শুনি না। নীরবে তিনি সমর্থন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে ন্যাক্কারজনক ভূমিকা এবং গণহত্যার দায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পর প্রতিক্রিয়া ৭১ টেলিভিশনকে তিনি আরও জানান, তাকে গ্রেফতারের দাবিতে কর্মসূচি দেবে এনসিপি। আমরাও এটা জানতাম যে আসলে এই সরকারও যে এই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে রাখবে না, কিন্তু আসলে তারা তাদের সুবিধার মতো ব্যাপারে বা তারা কোনো একটা বিষয়ে আটকে ছিলেন, সে কারণে তারা কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে এতদিন পর্যন্ত কন্টিনিউ করতে দিয়েছেন। এই কারণে আমরা যেটা মনে করি যে এই যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি যদিও আজকে পদত্যাগ করেছেন, তার পদত্যাগ করাটাই যথেষ্ট না, তাকে এখন গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জামায়াতে ইসলামী আর অন্যায় একসাথে চলবে না, তাই নৈতিকতার প্রশ্নে জামায়াতে কোনো ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আজ ঢাকা জেলা জামায়াতের রোকন সম্মেলনে তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী গণভোট অবৈধ হলে
বর্তমান সরকারও অবৈধ। তাই সংবিধানের অপব্যবহার করলে সরকারের অস্তিত্ব থাকবে না বলে জানান তিনি। বিস্তারিত দেখুন শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা জেলা জামায়াতের ষান্মাসিক রোকন সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই। ভুল ত্রুটি চোখে পড়লে সাথে সাথে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। সমাজের যে কথাটা আছে সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না? না, সাদা কাপড়ে কম লাগে কিন্তু যা লাগে তা ভাসে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। জুলাই জাদুঘর খুলে না দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। ফেসিবাদ আমলে নির্যাতনের শিকার সকলের দায় দায়িত্ব সরকারকে নেয়ার দাবি জানান তিনি। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যেটা, সেটা ইন্টারিম গভর্নমেন্টের আমলে তৈরি হয়েছে। এটা ১ জুলাই খুলে দিতে অসুবিধা কোথায় ছিল? তাইলে পুরা জুলাই মাস জুড়ে আমাদের বীরদেরকে মানুষ আরও বেশি শ্রদ্ধার সাথে স্মরণ করার সুযোগ পেত। শুধু জুলাই নয়, 15.5 বৎসরে এই ফেসিবাদী জালেমদের হাতে যারাই শহীদ হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সকলের দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। গণভোট ইস্যুতে সংবিধান নিয়ে বেশি ঘাটাঘাটি করলে সরকারের অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। সংবিধানে কি কোনো 2026 সালের 12 ফেব্রুয়ারি ইলেকশন হওয়ার কথা ছিল? কিছুই তো ছিল না। ওটা যদি অবৈধ হয়, সব কিছু অবৈধ। বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না। সংবিধান কসলাইলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না। এ সময় সীমান্তে বাড়াবাড়ি না করার জন্য প্রতিবেশী দেশগুলোকে কড়া বার্তা দেন তিনি। আমাদের শান্তি বিঘ্নিত হলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। কোনো কাজ না করে পিরোজপুরের একটি প্রকল্প থেকে ৩.৫ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এ নিয়ে প্রকল্পের পরিচালক সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে প্রকল্প পরিচালক রেজাউল বারীকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এজন্য তিরস্কারের বদলে পুরস্কার। এমন ঘটনা দুর্নীতিবাজদের উৎসাহিত করবে বলে মনে করছে নাগরিক সমাজ। সুমন তানভীরের রিপোর্ট। এবিএম রেজাউল বারী বর্তমান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। তিনি 2008 থেকে 2023 সাল পর্যন্ত ছিলেন পিরোজপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। তার সময়কালে পিরোজপুরের বেশ কয়েকটি প্রকল্পের কাজ না করে ভুয়া কাগজপত্র দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ ওঠে। জানিয়ে সম্প্রতি বিস্ময় প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রীও। শুধু এলজিআর দিয়ে একটা মিনিস্ট্রি থেকে ৩৫০০ কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে, কোনো কাজ হয়নি। জাস্ট উপরে কোন রকম একটা লোক দেখাতে হবে একটা কিছু করেছে, ৩৫০০ কোটি টাকা গায়েব হয়ে গেছে। নেই কথা প্রসঙ্গে তখন আমি জানতে পারলাম আরো কয়েকটি ডিপার্টমেন্ট মিলিয়ে একটি জেলাতে ৬,০০০ কোটি টাকা নেই। 2018 সালের 17 মে থেকে 2023 সালের 25 এপ্রিল পর্যন্ত রেজাউল বারী পিরোজপুরে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের পরিচালক ছিলেন। এই সময়ে কোনো কাজ না করেই ভুয়া কাগজ দিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যার প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রকল্প সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। একই সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে চলমান এক দুর্নীতির তদন্তেও তার নাম উঠে এসেছে। এবিএম রেজাউল বারী বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পিরোজপুরের পলাতক এমপি মহিউদ্দিন মহারাজের দাপটেই চলতেন এই প্রকৌশলী। প্রায় ৩৫০০ কোটি টাকা দুর্নীতি ও অনিয়মের পরও সম্প্রতি এই ব্যক্তিকে পদোন্নতি দিয়ে বানানো হয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী। যদিও বারবার ফোন দিয়েও এসব অভিযোগের বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে ফোন দিয়েও কোনো সাড়া মেলেনি। নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন এই ঘটনা দুর্নীতিকে আরো উৎসাহিত করবে। যেহেতু প্রধানমন্ত্রী অবগত আছেন, প্রধানমন্ত্রী এই নিয়ে কথা বলেছেন, তিনি হস্তক্ষেপ করবেন। কারণ শাস্তি যদি না পায়, যে অন্যায় করে পার পেয়ে যায় এবং অন্যায়ের কোনো
শাস্তি হয় না, তখন কিন্তু অন্যায় আর উৎসাহিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বিষয়টি নিয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সুমন তানভীর, ৭১, ঢাকা। থার্ড টার্মিনাল চালু হলেও এর পুরো সুফল পেতে বাধা হয়ে দাঁড়াবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি মাত্র রানওয়ে। আর দ্বিতীয় রানওয়ে বানাতে হলে ভাঙতে হবে ব্যক্তি মালিকানাধীন শতাধিক বাড়ি। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে মৌখিক প্রস্তাব দিয়েছেন তারা। এখন প্রয়োজন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। মোহন ইসলামের বিশেষ প্রতিবেদন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এই একটি মাত্র রানওয়ের মধ্যেই যাত্রী ও পণ্যবাহী বিমান ওঠানামা করে, সাথে সামরিক বিমানও, যার ফলে প্রায় সব বিমানকে এয়ার ট্রাফিকে আটকে থাকতে হয়। এর মধ্যে থার্ড টার্মিনাল চালু তোড়জোড় শুরু করেছে সরকার। টার্মিনালটি পরিচালনা চুক্তি হচ্ছে জাপানের সাথে, তবে টাকা পরিশোধ করতে না পারায় চুক্তি কিছুটা পিছিয়ে যায়। তাদের কিছু টাকা বাকি ছিল, সেই টাকাগুলি আমরা দেওয়ার জন্য বলে দিয়েছি এবং সেই টাকাগুলির সঙ্গে একটা মানে আমাদের ক্যাবের হিসেবে যে যা হওয়ার দরকার তার চেয়ে তারা ডিমান্ডটা একটু বেশি ছিল, সেটা নেগোশিয়েট করতে বলেছিলাম। ফাইনালি গতকালকে তারা নেগোশিয়েটও করেছে। সব সংখ্যা কাটিয়ে ডিসেম্বরে টার্মিনালটি চালুর ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী সরকার। তবে বিপত্তি আরও ঘটতে পারে তখন, যার কারণ হয়ে দাঁড়াবে শাহজালালের একটিমাত্র রানওয়ে। প্রতিমন্ত্রী জানান, এই জটিলতা থেকে উত্তরণের পথ খুঁজছেন তারাও। দ্বিতীয় আরেকটি রানওয়ে বানাতে ভাঙতে হবে শতাধিক বাড়ি। রানওয়ে করলে আপনার অনেকগুলি, প্রায় 130টা বাড়ি ভাঙতে হয়, আপনার এয়ারফোর্সের বাড়ি। তো সেগুলি কতটুকু ভায়াবল হবে, তবু আমরা প্রস্তাব রেখেছি যদি এরকম হয় কম্পেনসেশন দিয়ে তাদেরকে যদি আমরা জায়গা করে দিতে পারি। এটা PM লেভেলের সিদ্ধান্ত নিতে হবে আর কি। এইরকম প্রস্তাবের জন্য আমরা চিন্তা করছি। আমরা প্রস্তাব আছে মৌখিক, বা আমরা অফিসিয়াল কোনো প্রস্তাব এখন দেইনি। একটি রানওয়ে দিয়ে শাহজালাল বিমানবন্দরকে বেশি দিন এভাবে চালানো যাবে না বলে মত প্রতিমন্ত্রীর। তাই বিকল্প বিমানবন্দরের কথা ভাবছে সরকার। 10 বছর পরে আমাদের একটা এয়ারপোর্ট করতেই হবে বাইরে, যেই জন্য আমরা একটু চেষ্টা করছি বগুড়ায় করার জন্য, এমনকি একটা ইন্টারন্যাশনাল বড় এয়ারপোর্ট করার জন্য। আমাদের বিভিন্ন দেশে যান, আপনারাও গিয়েছেন, আমরাও যাই। একটা এয়ারপোর্ট সিটি থেকে অ্যাটলিস্ট 60-70 কিলোমিটার দূরে থাকে, সো দ্যাট ওই রাশটা যাতে এখানে না হয় আর কি। তো আলটিমেটলি আমাদেরকে বাইরে চিন্তা করতে হবে এবং আমরা এরকম চিন্তা মাথার মধ্যে আছে, আমরা হয়তো এগুলি নিয়ে আলাপ করব। একদিকে বাড়ি ভেঙে নতুন রানওয়ে নাকি একেবারে নতুন বিমানবন্দর, কোন দিকে বেশি ঝুঁকবে সরকার তাই দেখার। মোহন ইসলাম, ৭১, ঢাকা। দেশে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি রোগীদের আগ্রহ অনেক আগে থেকেই। সংশ্লিষ্টরা বলছেন, তুলনামূলক কম পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাশ্রয়ী হওয়ায় এখনও এর আবেদন কমেনি। সরকারি নীতির সহায়তা আর বিনিয়োগ পেলে এ খাত সার্বিক স্বাস্থ্য সেবায় বিশেষ ভূমিকা রাখতে পারে। ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি নিয়ে হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব ছবি তুলেছেন আকরাম হোসেন। ফারহানা খান ছোটবেলা থেকেই ভুগছিলেন টনসিল ও সাইনাসের সমস্যায়। অনেক বছর ধরে চিকিৎসার পর এবার তিনি এসেছেন হোমিওপ্যাথিক হাসপাতালে। বছরের পর বছর ধরেই খাওয়া হচ্ছিল অ্যালোপ্যাথি, তারপরে এই যে হোমিও 6 মাস ধরে, মোটামুটি আগের চেয়ে অনেক ভালো। রাজধানীর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিদিন আউটডোরে 4 থেকে 500 রোগী সেবা নেন। মাত্র 10 টাকার টিকিট কেটে ডাক্তার দেখানো এবং ওষুধ সবই মিলছে এখানে। হ্যাঁ, বগুড়াতে চিকিৎসা হওয়ার পর ঢাকাতে আমার মেয়ের বাসায় নিয়ে আসে। আমারটা কাজ হয়েছে দেখে মেরে নিয়ে আসছে। আমি প্রথমবার 10 টাকা দিয়ে টিকিট নিয়েছি, তারপরে আর আমার টাকা নেয় নাই। লোকের কাছে শুনছি জায়গার ওষুধ নাকি ভালো, ওই জন্য আসি। কাশির লেগে রাত্রে ঘুমাইতে দিই না। আমি বেতার উপকার পাচ্ছি আল্লাহর রহমতে। হাসপাতালটির পরিসংখ্যান বলছে 2024 সালে এখানে সেবা নিয়েছেন 52,867 জন। 2025 সালে তা বেড়ে 65,394 জন। আগের বছরের চেয়ে রোগী বেড়েছে প্রায় 12,000-এর মতো। এবছর মে মাস পর্যন্ত বহির্বিভাগে সেবা নিয়েছেন 18,000-এর বেশি রোগী। হাসপাতালের জনবলের প্রায় ধরতে গেলে 80% জনবল নাই।
এই যা আছে তাই দিয়ে জোড়াতালি দিয়ে কাজ চালানোর মতো চলতেছি আমরা। সংশ্লিষ্টদের দাবি অপেক্ষাকৃত কম পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ায় দিন দিন রোগীদের আগ্রহ বাড়ছে হোমিওপ্যাথির উপর। টোটাল যে নন কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ আছে সবগুলির মধ্যে 80% চিকিৎসা হোমিওপ্যাথিক দিয়ে সম্ভব। অল্প টাকায় মানুষের সামর্থ্যের মধ্যে এবং অনেক জটিল রোগ কিন্তু ট্রিটমেন্ট করা এখানে সম্ভব। আমাদের এই কলেজে যদি ডেভেলপমেন্ট হয়, আরও বাংলাদেশে যদি মনে করেন এরকম প্রত্যেকটা বিভাগে একটা করে মেডিকেল কলেজ স্থাপন করা হয়, সেক্ষেত্রে আরও বাংলার মানুষ আরও বেশি বেশি সেবা পাবে। দেশে একমাত্র সরকারি এই মেডিকেল কলেজে প্রতি বছর 50 জন করে শিক্ষার্থী BS/MS কোর্স শেষ করছেন। এছাড়াও ডিপ্লোমা কোর্সের জন্য 66টি বেসরকারি হোমিওপ্যাথিক কলেজ রয়েছে। দীর্ঘদিন বিধির একটা অভাব ছিল, সেই বিধিটা প্রস্তুত হয়েছে এবং অলরেডি গেজেট আকারে সেটা প্রকাশ হয়েছে। সুতরাং সরকার আমাদের যদি যথাযথ পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমার নিয়োগ প্রক্রিয়াটা করা সম্ভব আমি মনে করি। দেশে উচ্চশিক্ষার ব্যবস্থা না থাকায় অনেকে পার্শ্ববর্তী দেশ থেকে ডিগ্রি আনছেন, সুনামের সাথে দিচ্ছেন সেবাও। হোমিওপ্যাথি মেডিসিন আমরা আরও অ্যাডভান্স লেভেলে রিসার্চ করে বের করছি যে মেশিন দিয়েও আমরা হোমিওপ্যাথি মেডিসিন বডির উপরে ইউজ করতে পারি, যেটাতে আরও রেজাল্ট ভালো আসতে পারে। এই হোমিওপ্যাথিক চিকিৎসকের মতে দেশে উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ না থাকায় অনেকের মধ্যে হতাশা বাড়ছে। যেহেতু আমাদের ইন্ডিয়ার মতো এত ট্রেনিং নাই, সেই জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। আসলে আমাদের আলাদা স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজন, যারা লিডিং দিলে আমাদের সমস্ত জায়গায় সেট আপ হবে এবং সমস্ত উন্নয়নগুলো ত্বরান্বিত হবে। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 100টি দেশে হোমিওপ্যাথিক চিকিৎসার চর্চা হয় এবং 50টি দেশে আইনগতভাবে বৈধতা দেয়া হয়েছে। বিশ্বব্যাপী সমাদৃত ও চিকিৎসা বিজ্ঞানে স্বীকৃত হোমিওপ্যাথির উপর দিন দিন নির্ভরতা বাড়ছে বাংলাদেশেও। কিন্তু সরকারের পর্যাপ্ত নীতি সহায়তা ও বিনিয়োগের অভাবে সার্বজনীন হতে পারছে না এই চিকিৎসা ব্যবস্থা। আছে যথেষ্ট সুযোগ, সেই সাথে পেশাগত উৎকর্ষতার ঘাটতিও। তাই এই খাতে বিশেষ নজর দেওয়ার দাবি খাত সংশ্লিষ্টদের। হিমেল মাহবুব, 71, ঢাকা। রাজধানীর ভাটারায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আরেকজন। গত 21 জুলাই ভাটারায় গ্যাস লাইন থেকে বিস্ফোরণে আহত হয় একই পরিবারের এই 3 জন। তারপর থেকেই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তারা। বিস্তারিত মামুন হোসাইনের প্রতিবেদনে। মঙ্গলবার ভোররাতের চিত্র। রাজধানীর ভাটারায় হঠাৎই প্রচণ্ড ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। আতঙ্কে চিৎকার করতে থাকেন স্থানীয়রা। রাত গভীর হওয়ায় বেশিরভাগ বাসিন্দাই ছিলেন ঘুমে মগ্ন। বিকট শব্দে এলাকা কেঁপে উঠলে ঘুম ভাঙে তাদের। বাইরে এসে দেখতে পান ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। বিকট শব্দে চারদিক থেকে মানুষ কিন্তু বের হয়ে আসছে। দেখলাম যে এখানে কাজ ভাঙানি, গ্লাস ভাঙানি করা। জানা যায় ভাটারা থানার সোলমাইদ এলাকায় সাজের মায়া নামের একটি ভবনের নিচতলায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। আমার বাসাটার সামনে এই জন্য তাড়াতাড়ি আসছি আর কি, এসে দেখতে পাই আর কি কাজগুলো অনেক ভেঙে গেছে গা। দৌড়ে দরজা জানলা সব ভেঙে গেছে গা। দৌড়ে আমার ছেলের পাতা নিচে নামছি, নিচে নামে দিয়ে আগুন জ্বলতেছে। তখন এর পায়ের আমি চামড়া দেখলাম, তখন আর আমার হুঁশ নেই। মাত্র 1.5 মাস আগে ওই বাসাটি ভাড়া নেন শাহিন ও ফাহিমা আক্তার দম্পতি। তাদের সঙ্গে বসবাস করত 8 বছর বয়সী ভাগ্নি হাফসা আক্তার। বিস্ফোরণের পর তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 3 দিন পর শাহিন ও ভাগ্নি হাফসার মৃত্যু হয়। আর গুরুতর দগ্ধ অবস্থায় এখনও চিকিৎসাধীন রয়েছে ফাহিমা আক্তার। আসলে প্রান্ত ফিরে পাবো না, আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি। আর আমার যে ভাগ্নি বেঁচে আছে তার অবস্থা খুবই খারাপ। তার মাথার চুলগুলো পুড়ে গেছে, পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল কিচ্ছু নাই। ঢাকা লেখাপড়া করবে এই উচিল আসছিল আর কি, কালার সাথে আসছে আজকে 1 মাস হয়েছে। এই 1 মাসের ভিতরে এই ঘটনা ঘটলো আর কি। অল্প একটা স্মল অ্যামাউন্টের রিনিউমারেশন দেওয়ার চেষ্টা করেছে, কম্পেনসেশন দেওয়ার চেষ্টা করেছে, বাট 10,000 টাকা কি একটা লাইফের মূল্য হতে পারে? স্বজনদের অভিযোগ, বিস্ফোরণের আগে বাড়ির মালিককে গ্যাস লিকেজের বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বাড়ির কেয়ারটেকারের দাবি, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় মেরামতের কাজ করা হয়েছিল। এদেরকে বারবার বলা হয়েছে আপনারা এটা ঠিক করেন, ওনারা এটাকে গুরুত্ব দেয় নাই। ভাড়াটিয়ার জীবন হয়তো তাদের কাছে কিছুই মনে হয় নাই। 4-5 বার সারাইছি, এই হেগুয়াতে সারাইছি, 2 বার আর মেস্তুরি এনে সারাইছি। এমন ঘটনায় আতঙ্কগ্রস্ত বাসিন্দারা। দুর্ঘটনা এড়াতে গ্যাস লাইন ও ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন তারা।
মামুন হোসাইন, ৭১, ঢাকা। রাজধানী ঢাকা সহ সারা দেশে সিএনজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে এই সংকট চরমে পৌঁছেছে। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সিএনজি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। এর প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। বাকিটা জানাচ্ছেন মেহেদি হাসান। মগবাজার মোড়ের এই সিএনজি গ্যাস স্টেশনে সিএনজি চালিত অটোরিকশা প্রায় 2 কিলোমিটার দীর্ঘ লাইন বলে দিচ্ছে গ্যাস সংকট কত তীব্র। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও নিম্নচাপের কারণে খুব সামান্যই গ্যাস মিলছে। চালকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে তারা যাত্রী পরিবহন করতে পারছে না। চরম অনিশ্চয়তায় পড়েছেন দৈনিক জমা পরিশোধ ও সংসারের খরচ চালানো নিয়ে। আমরা কিভাবে জমা দেবো? 1200 টাকা জমা গাড়িটার মালিক পক্ষরে 1 টাকা জমা কম দিতে চায় না। বললে চাবি রেখে দেন, অন্য ড্রাইভার আছে। এই রূপান টাওয়ার থেকে আস্তে আস্তে আমরা গাড়ির জমা দিতে পারতেছি না, মালিকরা জমা কম নেয় না, কোনোভাবেই কম নেয় না। অন্যদিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় লোকসানের মুখে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশনের মালিকরাও। তারা দ্রুত এলএনজি সরবরাহ স্বাভাবিক করে সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করছেন। কয়েকদিন ধরে কি সমস্যা চলতেছে, গ্যাসের লাইনে সমস্যা চলতেছে। যে প্রেশারটা যখন থাকে আমাদের 200, তখন তাদের স্বস্তিটা ফিরে পায় যে আসে 200 প্রেশার পাবো, ভালোভাবে গাড়ি চালাইতে পারবো। আর এখন যে ব্যবসায় প্রেশার পাই 100, কয় ভাই আমাদের একটা চাপ দেন, ভাই একটা চাপ দেন। চাপ দিলে কি গ্যাস যাইবো? এই গ্যাসের লেগে জিজ্ঞাসা করলে গ্যাসের লেগে জামে আছি, থাকো তোমরা পড়ে থাকো, মরে থাকো, তুঙ্গ ব্যাপার, জমা কোনো কম হইব না। অনেকেই সিএনজি গ্যাসের বিকল্প এলপিজি বা প্রয়োজনে তেলে গাড়ি চালু করার কথা ভাবছেন। সরকার গ্যাস বন্ধ করে দিয়ে তেলে চালাক, তাহলে সিএনজি এলপিজি করুক। এলপিজি করলেও তো ভালো। এলপিজি তো খুবই ভালো। এলপিজি তো মানুষ অনেক গাড়ি অনেক কম, এলপিজি গাড়ি কম। মেহেদি হাসান, ৭১, ঢাকা। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে শেষ হয় স্বামীবাগ আশ্রমে। রথযাত্রার আগে আলোচনা সভায় অংশ নিয়ে অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণের আহ্বান জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। ধর্মীয় আচার, আনন্দঘন পরিবেশ আর সম্প্রীতির বার্তায় এভাবে মুখর হয়ে ওঠে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। সপ্তাহব্যাপী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অবস্থান শেষে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার প্রতিমা আবারও ফিরল স্বামীবাগ আশ্রমে। যে পথ দিয়ে রথ এসেছিল সে পথ ধরেই ভক্তরা ফিরিয়ে নিয়ে গেলেন দেবতাদের। ভক্তদের বিশ্বাস, জগন্নাথ দেবের এই রথযাত্রা জরাজীর্ণ পৃথিবীতে মঙ্গল বয়ে আনবে। দেশ ও জাতির জন্য, যে সকলে যেন ভালো থাকে, ভগবান আমাদের জন্য মঙ্গল কিছু করবে, এটাই তো আমরা প্রত্যাশা করি। সবাই দেশটা ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক জগন্নাথ দেব। উল্টো রথযাত্রার আগে ঢাকেশ্বরী মন্দিরে আলোচনা সভায় যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যারা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় তারাই দেশের শত্রু। আমাদের দেশে বর্ণের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে অথবা পাহাড়ি সমতল অঞ্চলের ভিত্তিতে কোনো বিভক্তিকে আমরা বরদাস্ত করব না। আমরা মনে করি বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের মধ্যেই সকল ধর্ম বিশ্বাস, সকল বর্ণ, ভাষা, সংস্কৃতি এবং সকল সমতলকে আমরা এক জায়গায় দাঁড় করতে পেরেছি। ধর্মীয় বিভেদ ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। সারা দেশে উল্টো রথ টানার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা শেষ হয়েছে। আজ রথ উৎসবের শেষ দিনে হরিনাম সংকীর্তন, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত 16 জুলাই 9 দিনের এই উৎসব শুরু হয়। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বাগেরহাটে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠানে হাজারো ভক্ত অংশ নেন। কাঠের রথে করে জগন্নাথ দেবের সাথে তার ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে বসিয়ে সুসজ্জিত করা হয়। পরে পুণ্যার্থীরা রথের দড়ি টেনে প্রধান প্রধান সড়ক ঘুরে জগন্নাথ দেবকে শহরে রাধা গোবিন্দ মন্দিরে নিয়ে যান।
ফরিদপুর গৌরগোপাল আঙিনা থেকে উল্টো রথযাত্রার উদ্বোধন করেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নাব ইউসুফ। একটি মুসলমান বাসিন্দা এই ফরিদপুরের মাটিতে যেভাবে পদচারণা করে, ইনশাআল্লাহ একজন হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা সেই একই অধিকার নিয়ে সেই বীর তর্পে এই ফরিদপুরের মাটিতে পদচারণা করবে। রাঙ্গামাটিতে ধর্মীয় সঙ্গীত গীতা পাঠ, নাম কীর্তন ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। সকাল থেকে রাঙ্গামাটির রাধা রাসবিহারী ধাম, শ্রী শ্রী গীতাশ্রম ও নানিয়াচর জগন্নাথ মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে চাপিয়ে পাঠানো হয় নন্দালয়ে। নেত্রকোনায় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে রথযাত্রা। শাকিলা সিথি, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।